হ্যালো ব্রেনার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো ফাইনালি তোমাদের এখানে ভৌতবিজ্ঞানের সাজেস্টিভ প্রশ্ন চলে এসছে চ্যাপ্টার ওয়াইজ। তো আজকের যে সাজেস্টিভ প্রশ্নগুলো আমরা জানবো, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তো সেই চ্যাপ্টার নাম হলো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার, যেটা তোমাদের দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এবং এখান থেকে অনেক প্রশ্ন আজকের ভিডিও থেকে পরীক্ষায় কিন্তু তোমাদের আসবে। তো চলো বেশি দেরি না করে দেখে নেব যে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় এইবারকার আসতে চলেছে। তো তার জন্য তোমাদের বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ এই রকম চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টেড ভিডিও বিশেষ করে আগামী পরীক্ষার জন্য অনেক ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। এবং সেই কারণে তোমাদের বলা হচ্ছে সাবস্ক্রাইব করে রেখো, কারণ অনেক নোটিফিকেশান তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো চলো আর বেশি দেরি করবো না, এবার শুরু করে দিই। তার আগে বন্ধুদের কাছে একবার শেয়ার করে দাও এবং ভিডিওটা লাইক করে দাও। যে পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার, এই যে অধ্যায় থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত একটি কঠিন জ্বালানির নাম লেখো। পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত একটি কঠিন জ্বালানির নাম লেখো। তো উত্তর হবে, দেখতে পাচ্ছ, ন্যাপথা, প্যারাফিন ওয়াক্স অর্থাৎ মোম যাকে বলা হয়, আর হচ্ছে চারকোল ও কোক। নেক্সট প্রশ্ন আছে, একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। তো একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম হলো পেট্রোলিয়াম। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা ভালো করে শুনে রাখো, অথবা তোমরা বারবার শুনলে মুখস্থ হয়ে যাবে, বা অনেকে আবার খাতায় লিখে নিতে পারো, কারণ অনেকের খাতায় লিখতে লিখতে মুখস্থ হয়ে যায়। তো নেক্সট প্রশ্ন দেখব যে একটি প্রচলিত শক্তির উদাহরণ কি? তাপবিদ্যুৎ শক্তি। অপারেশনের আগে ছুরি কাঁচি নির্বীজ করতে কোন শক্তি কাজে লাগে? তো এটা সঠিক উত্তর হচ্ছে তাপ শক্তি। পশ্চিমবঙ্গের দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম, একটা হলো ব্যান্ডেল আর একটা হলো সাঁওতালডিহি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের দুটি ডিজেল চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? সেটার উত্তর হলো কালিম্পং এবং হচ্ছে বালুরঘাট। এক্সরে এবং জেরক্স মেশিনে, এক্সরে আর জেরক্স মেশিনে, তোমরা দেখেছো জেরক্স মেশিন, তো সেই জেরক্স মেশিনে কোন শক্তি ব্যবহৃত হয়? তো এটার সঠিক উত্তর হচ্ছে তড়িৎ শক্তি ব্যবহৃত হয়। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এসএকিউ অর্থাৎ এরকম শর্ট প্রশ্নভাবে আসতে পারে, অথবা আবার এমসিকিউ প্যাটার্নেও কিন্তু আসতে পারে। তো তোমাদের বলবো সব রকমই প্র্যাকটিস করতে হবে এবং ভালো করে মনে রাখতে হবে বিষয়গুলো। নেক্সট প্রশ্ন আছে, দুটি অপ্রচলিত শক্তির উৎস কী? একটা হচ্ছে সূর্যালোক অর্থাৎ সূর্য, আর একটা হচ্ছে বায়ুপ্রবাহ। নেক্সট প্রশ্ন, একটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দাও। কয়লা। আর মাটির তলায় থাকা জ্বালানির ভাণ্ডারকে কি বলা হয়? তো এটা সঠিক উত্তর হবে জীবাশ্ম জ্বালানি বলা হয়। নেক্সট প্রশ্ন আছে, দেখো, যে প্রাকৃতিক বা প্রকৃতিজাত জ্বালানির উদাহরণ দাও। তো এটার সঠিক উত্তর হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম। পশ্চিমবঙ্গে দুটি গ্যাস টারবাইন চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। এটার উত্তর একটা হচ্ছে বজবজ আর একটা হচ্ছে মেজিয়া। নেক্সট প্রশ্ন আছে, কয়লার অসম্পূর্ণ দহনে কোন বায়ুদূষক গ্যাস উৎপন্ন হয়? কয়লার অসম্পূর্ণ দহন মানে জানোই জ্বালানি বা জ্বালানো, তো কোন বায়ুদূষক গ্যাস উৎপন্ন হয়? একটা বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস। এই প্রশ্নটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই এবারকার, যে এলপিজির পুরো নাম কি? তো এটার উত্তর হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তোমরা এটা ইংলিশেও মুখস্থ রাখতে পারো, অথবা চাইলে বাংলাতেও লিখতে পারো, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। তো নেক্সট প্রশ্ন দেখো, এলপিজির একটি ব্যবহার লেখো। তো এলপিজির ব্যবহার হচ্ছে গৃহস্থ জ্বালানির কাছে এটি ব্যবহার করা হয়। মার্স গ্যাস কাকে বলা হয়? বা মার্স গ্যাস কি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? অর্থাৎ এটার উত্তর হলো আলো জ্বালাতে মার্স গ্যাস ব্যবহৃত হয়। পেট্রোল ও ইথানলের মধ্যে একটি জীবাশ্ম জ্বালানি কি? কোনটা জীবাশ্ম জ্বালানি? পেট্রোল জীবাশ্ম জ্বালানি না ইথানল জীবাশ্ম জ্বালানি? তো এটার উত্তর হচ্ছে পেট্রোল। ইট বানাতে কোন শক্তির প্রয়োজন হয়? তো উত্তর দেখতে পাচ্ছ, তাপ শক্তির প্রয়োজন হয় ইট বানাতে। দুটি অফুরন্ত শক্তির নাম লেখো। তো দুটি অফুরন্ত শক্তি যেটা কোনোদিন ফুরাবে না, সেটা হচ্ছে সৌরশক্তি আর একটি হলো বায়ু শক্তি। সৌর প্যানেল কোন ধাতুর একক কেলাস দিয়ে নির্মিত হয়? তো এটার উত্তর হচ্ছে সিলিকন দিয়ে নির্মিত হয়। নেক্সট প্রশ্নতে যাওয়ার আগে আবার বলে রাখবো, তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো এতক্ষণে, তো অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইবার আছো আমাদের। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা ভুলে গিয়েছো, তাদেরকে বলে রাখি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এইরকম টপিক রিলেটেড ভিডিও কিন্তু তোমাদের জন্য পরীক্ষার পরীক্ষার উপর নানান ভিডিও আসতে চলেছে, যেটা তোমাদের ক্ষেত্রে খুবই উপকার।
তোমাদেরকে খুব বেশি পড়তে হবে না, এই বিষয়গুলো ভালো করে শুনে রাখলেই বা মনে রাখতে পারলেই ব্যাস পরীক্ষায় কিন্তু 100তে 100 পাওয়া অবশ্যই সম্ভব। নেক্সট প্রশ্ন আছে, জীবদেহে সৌরশক্তি কীরূপ সঞ্চিত থাকে? তো জীবদেহে সৌরশক্তি সর্বদাই দেখো রাসায়নিক শক্তিতে সঞ্চিত থাকে। শক্তির প্রধান প্রাকৃতিক উৎস কী? তো শক্তির প্রধান প্রাকৃতিক উৎস হলো জীবাশ্ম জ্বালানি। নেক্সট হচ্ছে খনিজ তেল, কয়লা, এগুলি কোন কোন শক্তির প্রধান উৎস? তো কোন কোন শক্তির এগুলো? তাপ ও তড়িৎ প্রধান শক্তির, তাপ ও তড়িতের প্রধান উৎস। নেক্সট হচ্ছে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে দুটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। প্রচলিত শক্তি তোমরা একটু আগে পড়েছো বা বলা হলো, সেটা হচ্ছে সৌরশক্তি, আর অপরটি হলো বায়ু শক্তি, যেটা অফুরন্ত শক্তি। জীবাশ্ম জ্বালানির থেকে পাওয়া যায় এবং এর থেকে বেশি ব্যবহার হয় এমন একটি শক্তির নাম লেখো। তো এটার উত্তর হচ্ছে বিদ্যুৎ শক্তি। আমাদের দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের বেশিরভাগ কিভাবে পাওয়া যায়? সেটা হচ্ছে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে। আমাদের দেশে কোন জাতীয় বিদ্যুৎ সবচেয়ে বেশি উৎপাদিত হয়? তাপবিদ্যুৎ। জীবাশ্ম জ্বালানি দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, যেটা খুবই ক্ষতিকারক। নেক্সট হচ্ছে মোবাইল ফোনের ব্যাটারি চার্জ দিতে কোন শক্তি ব্যবহৃত হয়? তো এটার উত্তর হচ্ছে বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয়। খনিজ তেলের প্রধান উৎসের নাম কি? তো উত্তর হলো প্রাণীর জীবাশ্ম। নেক্সট প্রশ্ন, তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দাও বারবার করে। তো নেক্সট প্রশ্ন দেখো যে সবচেয়ে বেশি কোন শক্তি ব্যবহার করা হয়? তড়িৎ শক্তি। স্টিম ইঞ্জিন চালাতে কোন শক্তি কাজে লাগে? তো সেখানে তোমরা জানো যে স্টিম ইঞ্জিন চালাতে, স্টিম ইঞ্জিন বাষ্পচালিত ইঞ্জিন, তো সেই স্টিম ইঞ্জিন চালাতে যে শক্তি কাজে লাগে সেটি হলো তাপ শক্তি। কোন জায়গায় সৌরশক্তি ব্যবহার হচ্ছে? সেটা হচ্ছে সাগর দ্বীপে। সোলার ক্যালকুলেটর শক্তি কী ধরনের রূপান্তর ঘটে সৌরশক্তি থেকে তড়িৎ শক্তিতে? বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে কোন প্রকার শক্তির উৎপাদন ব্যবস্থা করা সম্ভব? বড় মাপের বিদ্যুৎ শক্তি। জৈব গ্যাস উৎপাদনের জন্য দুটি কাঁচামালের নাম লেখো। তো এখানে উত্তর হলো গোবর, পোলট্রি থেকে পাওয়া বর্জ্য পদার্থ। নেক্সট হচ্ছে স্নারি কোন কাজে ব্যবহৃত হয়? স্নারি দন্তের শয়দন্ত নায়কার রয়েছে। স্নারি কোন কাজে ব্যবহৃত হয়? তো উত্তর হচ্ছে এটা গোবর গ্যাস বা বায়োগ্যাসে ব্যবহৃত হয়। বায়োগ্যাসের মুখ্য ব্যবহার কি? মিথেন। একটি জৈব গ্যাসের নাম লেখো। তো এটার উত্তর হলো স্পারি বা স্লারিও বলতে পারো ইংলিশে। নেক্সট প্রশ্ন আছে যে বায়োগ্যাসের মুখ্য উপাদানের নাম কি? তো এটার উত্তর হচ্ছে দেখো মিথেন। বায়োগ্যাস প্লান্টে গোবর ও জলের যে তরল মিশ্রণ ব্যবহৃত হয় তাকে কি বলে? উত্তর হচ্ছে মিথেনকে বলা হয়। জৈব বর্জ্য পদার্থ থেকে প্রাপ্ত গ্যাসকে কি বলা হয়? এর উত্তর তোমরা অবশ্যই পারবে, সার হিসেবে রান্নার কাজে। নেক্সট হচ্ছে দেখো, এবার আমরা ইম্পর্টেন্ট প্রশ্নতে চলে আসবো। এগুলো ছিল এমসিকিউ বা এসএকিউ বলতে পারো। তো এবার আমরা ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য আসছে বা আসতে চলেছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোর উত্তর এবার আমরা দেখে নেব। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে শক্তি কাকে বলে? এনার্জি কাকে বলে? তো কোনো সজীব বা জড় বস্তুর কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি, অর্থাৎ কাজ করার যে সামর্থ্য তাকে বলা হয় শক্তি। এই শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করা যায়। নেক্সট হচ্ছে অনবীকরণযোগ্য বা প্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝো? তো এটার উত্তর দেখো যে আধুনিক সভ্যতায় দৈনন্দিন জীবনযাত্রা, অর্থাৎ প্রত্যেক দিনের জীবনযাত্রা বা শিল্পগত চাহিদা মেটানোর প্রয়োজনে শক্তির অধিকাংশই কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, ব্যবহৃত জলের শক্তি ইত্যাদি উৎস থেকে আহরণ করা হয়। দীর্ঘদিন ধরে এ জাতীয় উৎসগুলি থেকে শক্তি সংগৃহীত হয়ে আসছে বলে এদের চিরাচরিত বা প্রচলিত শক্তির উৎস বলে অভিহিত করা হয়। এটা ছিল একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো যে নবীকরণযোগ্য বা অপ্রচলিত শক্তির উৎস বলতে কী বোঝো? তো যে শক্তির উৎসগুলি বর্তমান সময়ে শক্তির চাহিদা পূরণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত না হলেও আগামী দিনে মুখ্য শক্তি উৎপাদক ব্যবস্থায় হয়ে উঠবে বলে মনে করা হয়, তাদের অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তির উৎস বলে অভিহিত করা হয়। একাধিকবার শক্তি উৎপাদনের কাজে ব্যবহারযোগ্য হওয়ায় এদের নবীকরণযোগ্য উৎস বলা হয়ে থাকে। বায়ুপ্রবাহের শক্তি, সৌরশক্তি, জৈব শক্তি ইত্যাদি অপ্রচলিত শক্তির উৎস থেকে প্রাপ্ত শক্তি। নেক্সট প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? তো পরিবেশ বান্ধব শক্তি কাকে বলে? সৌরশক্তি, বায়ু শক্তি, জৈব শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপীয় শক্তি।
এই কটা শক্তি কিন্তু তোমাদের মুখস্থ রাখতেই হবে, যে সৌরশক্তি, বায়ুশক্তি, জৈব শক্তি, জোয়ার ভাটা শক্তি এবং ভূতাপীয় শক্তি প্রভৃতি আরও শক্তির উদাহরণ আছে। তো এগুলো সবই হলো দূষণমুক্ত, এই উৎসগুলো হলো সব দূষণমুক্ত, আর এই কারণে এই শক্তি থেকে পরিবেশ ও জীবজগতের ক্ষতির সম্ভাবনা খুবই কম, তাই এগুলোকে বলা হয় পরিবেশ বান্ধব শক্তি। তো এই পরিবেশ বান্ধব শক্তির পরীক্ষা অনেক সময় দিয়ে দেয় যে বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, তো সেক্ষেত্রে তোমরা উত্তর লিখবে যে পরিবেশ বান্ধব শক্তির বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমত হচ্ছে সহজলভ্য, দ্বিতীয়বার বারবার ব্যবহার করা যায়, তৃতীয় ক্ষেত্রে লিখতে হবে যে পরিবেশ দূষণ সৃষ্টি করে না, পরিবেশের দূষণের সৃষ্টি করে না, আর চতুর্থত লিখতে হবে নিঃশেষিত হবার সম্ভাবনা কম, অর্থাৎ ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা কম। নেক্সট প্রশ্নতে দেখো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যে এনভায়রনমেন্ট কাকে বলে বা পরিবেশ কাকে বলে। তো এটার উত্তর খুবই সহজ উত্তর, যে আমাদের চারপাশে অবস্থিত বিভিন্ন সজীব উপাদান এবং নির্জীব উপাদান। যদি পরীক্ষায় দেয় যে সজীব উপাদানের উদাহরণ দাও, তো উত্তর হচ্ছে প্রাণী, উদ্ভিদ এইসব। আর যদি পরীক্ষায় দেয় যে নির্জীব উপাদানের উদাহরণ দাও, তো এগুলো হলো আলো, বাতাস, মাটি, জল ও খনিজ পদার্থ। এগুলি নিয়ে গঠিত যে পরিমণ্ডল বা যে পরিবেশ যা আমাদের ওপর প্রভাব বিস্তার করে, তাকেই বলা হয় পরিবেশ বা এনভায়রনমেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ ও কৃত্রিম পরিবেশ বলতে কী বোঝো। দেখো পরিবেশ দুই রকমের হয়, একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট আর একটা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট, যাকে বাংলায় বলা হয় প্রাকৃতিক পরিবেশ, আর একটি হলো কৃত্রিম পরিবেশ। তো প্রাকৃতিক পরিবেশ কি না, প্রকৃতিতে যে পরিবেশ স্বাভাবিকভাবে সৃষ্টি হয় এবং যা থেকে উদ্ভিদ ও প্রাণী প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে, তাকে বলা হয় প্রাকৃতিক পরিবেশ, যেমন সমুদ্র, বনভূমি ইত্যাদি। কৃত্রিম পরিবেশ বা আর্টিফিশিয়াল এনভায়রনমেন্ট কি না, বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে কার্যক্ষেত্রে ও সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানুষ যে পরিবেশ গঠন করে, অর্থাৎ ম্যানমেড যে পরিবেশ এনভায়রনমেন্ট, তাকে বলা হচ্ছে কৃত্রিম পরিবেশ। এর উদাহরণ কি, যেমন নগর, কারখানা, উদ্যান অর্থাৎ পার্ক ইত্যাদি। এগুলো হলো সব কৃত্রিম পরিবেশ, আর এগুলো হলো সব প্রাকৃতিক পরিবেশ। নেক্সট প্রশ্ন হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে জ্বালানি কাকে বলে, ফুয়েল কাকে বলে। তো ওটার উত্তর হচ্ছে চুল্লিতে বা তাপ ইঞ্জিনের ভিতরে যে পদার্থের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া বা অন্য কোনো পরিবর্তন ঘটিয়ে ব্যবহারযোগ্য শক্তি উৎপন্ন করা হয়, সেই পদার্থকে বৈজ্ঞানিক ধারণা অনুসারে জ্বালানি বলা হয়। তবে সাধারণভাবে জ্বালানি বলতে বোঝায় যে সেই পদার্থগুলিকে যাদের বাণিজ্যিক ও গৃহস্থর কাজে ব্যবহৃত করা হয় এবং দহন ঘটিয়ে তাপ ও আলো পাওয়া যায়। দেখো খুব সহজ ভাষায় কিন্তু লেখা একদম। নেক্সট প্রশ্নতে যাওয়ার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের 700 মেম্বারের জন্য খুবই আনন্দিত, এবং তোমাদের বলে রাখি অসংখ্য ধন্যবাদ। তো সেই কারণে তোমাদের বলা হচ্ছে যে এরকম টপিক রিলেটেড সাজেস্টেড ভিডিও, বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন, এমসিকিউ, এর উপরে কিন্তু শুধু বিজ্ঞান নয়, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, এগুলোর উপরে কিন্তু জীবন বিজ্ঞান, এগুলোর উপরেও আসতে চলেছে, এবং অলরেডি অনেক ভিডিও এসেও গিয়েছে। যদি তোমরা না দেখে থাকো সেই সমস্ত ভিডিও অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও। আর হ্যাঁ, কিন্তু একটা লাইক করতে ভুলবে না, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, আবারও বলছি। তো চলো ছোট্ট একটি ব্রেকের পর আবার পড়াতে ঢুকবো। তো তারপর প্রশ্ন বলছে যে নির্মল জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। যে সমস্ত জ্বালানি ধোঁয়াবিহীন শিখায় জ্বলে, বায়ু দূষণ ঘটায় না ও ছাই উৎপন্ন করে না, সেগুলিকে বলা হয় নির্মল জ্বালানি, যেমন বায়োগ্যাস। নেক্সট হচ্ছে, একটু আগে আমরা পড়লাম জ্বালানি কি না, এখানে জীবাশ্ম পড়লাম না, জ্বালানি কি পড়লাম। এবার আমরা পড়বো যে জীবাশ্ম জ্বালানি কি, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন সব থেকে, যে ফসিল ফুয়েল কাকে বলে। তো এটার উত্তর হচ্ছে যে পাললিক শিলার বিভিন্ন স্তরে আবদ্ধ হয়ে থাকা উদ্ভিদ ও প্রাণীদের দেহাবশেষ বা প্রস্তরীভূত রূপকে জীবাশ্ম বলা হয়, ঠিক। আর সজীব উদ্ভিদ বা প্রাণীর জীবাশ্মী ভবন, অর্থাৎ যে ফসিলাইজেশনের যে পদ্ধতি, এর ফলে যে উৎপন্ন হয়ে বলে যে কয়লা, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসকে সাধারণভাবে আমরা কি বলে থাকি, জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলা থাকি। অর্থাৎ পরীক্ষায় যদি দেয় যে জীবাশ্ম জ্বালানির উদাহরণ লেখো, তাহলে খুবই সহজে উত্তর হবে কি না, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। নেক্সট হচ্ছে যে দৈনন্দিন জীবনে তাপশক্তির কয়েকটি ব্যবহার লেখো। তো দৈনন্দিন জীবনে তাপশক্তির ব্যবহার বলতে কি কি, প্রথমত বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহৃত হয়,
তাপশক্তির। তারপর রান্না করতে, তারপর স্টিম ইঞ্জিন চালাতে, কামার সালায় লোহা পিটিয়ে নানা রকম যন্ত্রপাতি তৈরি করতে, ভিজে কাপড় রোদে শুকাতে, তারপর জামা কাপড় আয়রন অর্থাৎ ইস্ত্রি করতে, থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা মাপতে। এক্ষেত্রে কিন্তু তাপশক্তির ব্যবহার করা হয়। আর কি কি না, শীতকালীন দেশে ঘরের ভিতর উষ্ণতা নিয়ন্ত্রণ করতে, গবেষণাগারে ও শিল্পক্ষেত্রে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাবক বা শর্ত হিসেবে, সেক দেওয়ার কাজে, হিটারের সাহায্যে জল দুধ ইত্যাদি গরম করতে এই তাপশক্তি ব্যবহার হয়ে থাকে। তো এই হলো তাপশক্তির ব্যবহার এবং তার দৈনন্দিন জীবনে। নেক্সট হচ্ছে যে কিভাবে তাপবিদ্যুৎ উৎপাদন হয়, অথবা প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে দৈনন্দিন জীবনে তাপশক্তির কয়েকটি ব্যবহার লেখো। দেখো একই প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে অন্যরকম, যে কিভাবে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। তো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসকে পুড়িয়ে যে তাপ পাওয়া যায় তার রূপান্তর ঘটিয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়, এটা উত্তর। আর দৈনন্দিন জীবনে তাপশক্তির ব্যবহার কি কি? তো দৈনন্দিন জীবনে তাপশক্তির ব্যবহার হলো আলো জ্বালাতে, টিভি, টেপ রেকর্ডার, কম্পিউটার চালাতে, ইলেকট্রিক ট্রেন, তারপরে হচ্ছে মেট্রো রেল, তারপরে ট্রাম চালাতে, কারখানায় মেশিন চালাতে, মাইক সেট বাজাতে, পাম্প চালিত তড়িৎ শক্তি ব্যবহৃত হতে। এতগুলো পয়েন্ট তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, পরীক্ষায় মাত্র 5টা পয়েন্ট লিখলেই চলবে। নেক্সট প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে সৌরশক্তি কাকে বলে? না, পৃথিবীতে সমস্ত শক্তির উৎসই হলো দেখো সূর্য, সান। অর্থাৎ পৃথিবীতে প্রতিটি শক্তি কোনো না কোনোভাবে সূর্যের তাপের নির্ভর, এটা তাপের ওপর নির্ভর করে। যখন সৌরকোষের মাধ্যমে সূর্যরশ্মি কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় তখন তাকে বলা হয় সৌরশক্তি। আর সৌরশক্তিকে সরাসরি রান্নার কাজে বা তাপ উৎপাদনের কাজে ব্যবহার করে সোলার কুকার বা সোলার হিটার ইত্যাদি যন্ত্র এখন দেখো নির্মাণ করা হয়েছে। এছাড়াও সৌরকোষ বা সোলার সেল, সোলার প্যানেল যাকে বলছে, এর সাহায্যে সৌরশক্তিকে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা শুরু হয়েছে। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব, যে সৌরকোষ বা সৌর প্যানেল বা সোলার প্যানেল বলতে কী বুঝো? দেখো অনেকে বাড়ি বা স্কুলের ছাদে দেখেছো যে সোলার প্যানেল বসানো হয়, যেখান থেকে কারেন্ট উৎপন্ন হয়, অর্থাৎ তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তো এখানে দেখো যে সৌরকোষ বা সোলার সেল হলো সৌরশক্তি থেকে সরাসরি তড়িৎ শক্তি উৎপাদক ব্যবস্থা। এগুলিতে অর্ধপরিবাহী উৎপাদন, যেমন সিলিকন, তারপরে হচ্ছে এখানে আরও নানান, তো এগুলো নির্মিত পাতলা স্তর থাকে এদের একটা, যাতে সূর্যালোক এসে পড়লে সৌরকোষ তড়িৎ চালক বলে উৎপন্ন করে। অনেকগুলি সৌরকোষ বৈদ্যুতিকভাবে সংযুক্ত করে গঠন করা হয় সৌর সৌর মডিউল, যা স্বয়ংসম্পূর্ণ একটি ইউনিট হিসেবে কাজ করে। একদিকে এই জাতীয় মডিউল বৈদ্যুতিক সমন্বয়ে গঠিত হয় সোলার প্যানেল, আর প্যানেলগুলি সূর্যের দিকে মুখ করে রাখলে সর্বোচ্চ অর্থাৎ বেশি তড়িৎ শক্তি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন পড়ব, যে বায়ু প্রবাহক শক্তিকে কাজে লাগিয়ে আমরা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং এই উৎপন্ন করার যে পদ্ধতি সেটাও দেখব। বায়ু থেকে, অর্থাৎ হাওয়াকালে দেখো বৈদ্যুতিক পাখার মতো 3টে বা তার বেশি ধাতব ব্লেড থাকে এক্ষেত্রে বায়ু প্রবাহ শক্তির ক্ষেত্রে। আর ব্লেডগুলি এর সঙ্গে লম্বাভাবে যুক্ত থাকে একটি দণ্ড, বায়ুকল দেখেছো তোমরা অবশ্যই, সেটারই কথা বলছে। আর সমগ্র ব্যবস্থাটিকে বলা হয় একটা টারবাইন, যা একটি উঁচু স্তম্ভের ওপর বসানো থাকে। আর ব্লেডগুলি উল্লম্ব তলে অবস্থান করে এবং দণ্ডটি আনুভূমিক অবস্থানে থাকে। ব্লেডগুলির গঠন এমন করা হয় যে বায়ু প্রবাহ ব্লেডগুলিতে আবর্তন সৃষ্টি করে, অর্থাৎ বায়ু আসলেই ব্লেডগুলো কিন্তু ঘুরতে থাকে। এই ঘূর্ণন ক্রিয়ার দণ্ডটি ঘোরে এবং তার সঙ্গে যুক্ত একটি জেনারেটরকে চালায়। একটা দেখবে ছোট জেনারেটর বসানো হয়, সেটাকে চালায়, এই পাখাটা ঘুরে। এবং এইভাবে দেখো উইন্ড টারবাইনের সাহায্যে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়। ইউরোপ মহাদেশের সমুদ্র উপকূলবর্তী দেশগুলি যেমন ফ্রান্স, ইংল্যান্ড, নেদারল্যান্ড ইত্যাদি এই পদ্ধতিতে কিন্তু সফলভাবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে খুব সফল হয়েছে। সেটা হচ্ছে বায়ু প্রবাহ শক্তিকে কাজে লাগিয়ে। নেক্সট আমাদের লাস্ট প্রশ্ন আজকের, যে উইন্ড ইলেকট্রিক জেনারেটর যেটাকে বলছে WEG। তো এই উইন্ড ইলেকট্রিক জেনারেটর ও উইন্ড এনার্জি ফার্ম বলতে কী বোঝো বা কী বোঝায়? তো উত্তর হচ্ছে যে উইন্ড ইলেকট্রিক জেনারেটর হলো রোটর,
তারপরে হচ্ছে গিয়ার বক্স মোটর, গিয়ার বক্স এবং জেনারেটর সমন্বিত একটু বায়ু বিদ্যুৎ উৎপাদক যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে আমাদের দেশে 225 কিলোওয়াট থেকে 1000 কিলোওয়াট পাল্লার মধ্যে বৈদ্যুতিক শক্তি উৎপাদন সম্ভব হয়েছে। তো যাই হোক, এই ছিল প্রশ্ন। দেখতেই পাচ্ছ কত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে দিয়ে দেওয়া হলো তোমাদেরকে। তো তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নগুলোকে ভালো করে মুখস্থ করা। যদি এখনও কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে প্রশ্ন জানাতে হবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের বলে রাখি, এই এমসিকিউ এই যে প্রশ্নগুলো বলা হলো এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, তোমাদের মেমোরাইজ করতে হবে। আর যদি এখনও কিছু না বুঝতে পারো বা হয়তো কোনো কিছু প্রশ্ন ভুলে গেছো, তো সেটা কমেন্টে লিখে পাঠাতে পারো যে এই প্রশ্নটার উত্তর বুঝতে পারলাম না। আর হ্যাঁ, যদি সব বুঝে ফেলো বা সব কিছু বুঝতে পেরে গেছো তাহলে কমেন্টে কিন্তু ওকে লিখে পাঠাবে। তো তোমাদের কাজ হলো যে প্রশ্নগুলোকে ভালো করে পারলে খাতায় নোট ডাউন করো, অথবা ভিডিওটা আবার ঘুরিয়ে দেখে ভালো করে 2-3 বার করে শুনে নাও। শুনে কিন্তু আমাদের মনে রাখে, অর্থাৎ তোমরা ইতিহাসে পড়েছো বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, অর্থাৎ শুনে কিন্তু অনেক কিছু জিনিস মনে রাখা যায়। তো শর্ট প্রশ্ন কিন্তু কখনো লিখে মনে রাখা যায় না, কিন্তু অন্য বিষয়, এটা ব্যতিক্রম বিষয় হলো। বড় প্রশ্ন অবশ্যই লিখে রাখতে হবে, কারণ মুখস্থ করার বিষয় থাকে, একদিনে মুখস্থ হয় না বা একবার শুনেও কিন্তু মুখস্থ হয় না, কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু খুব একবার শুনেও মুখস্থ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমাদের বলবো খুব ভালো করে পড়তে হবে, কারণ পরীক্ষা সামনে, পরীক্ষার আর বেশি দিন নেই, আগামী মাসেই তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে WBPSC বোর্ডের। তো যাই হোক, আজকের ভিডিও এত দূরই ছিল। তো তোমাদের বলে রাখি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, কারণ আরও অনেক এরকম রিলেটেড ভিডিও বলাই হচ্ছে তোমাদের বারবার করে চলে আসতে চলেছে। এবং তোমাদেরকে বন্ধুদের কাছে একবার করে শেয়ার করে দিতে হবে, কারণ তাদেরও জানার প্রয়োজন আছে, এবং ভিডিওটাকে একবার করে লাইক করে দাও। আর হ্যাঁ, যেটা বলা হয়নি, যে তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন করতে হবে, কারণ সেখানে এইরকম টপিক রিলেটেড সাজেস্টিভ যে প্রশ্ন উত্তর পরীক্ষার আগে দিয়ে দেওয়া হয়, এবং সেগুলো খুব উত্তম মাত্রায় দেওয়া হয়। তো যাই হোক, আজকের ভিডিও এত দূরই ছিল। তোমরা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, অথবা যে কোনো ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে, চ্যানেলে গেলেও পেয়ে যাবে। তো যাই হোক, এত দূরই হলো ভিডিও। টাটা, বাই বাই।